তা এটা নিয়ে মাথা ব্যথা নেই সাধারণ ভোটারদের। এটা শুধুমাত্র রাজনৈতিক নেতারা তাদের ঘরের মধ্যে বসে খাতায় কাটাকুটি অঙ্ক খেলবে। 2016 সালে 2011 যারা বামপন্থীদের সরকার ফেলে দেওয়ার জন্য বদ্ধপরিকর হলো তৃণমূলকে সঙ্গে নিয়ে, হঠাৎ 2016 সালে জোট হলো। 2016 বিধানসভায় জোট হওয়ার পর 2019 গিয়ে আবার জোট ভেঙে গেল। যদি ঠিক বলে থাকি, ঠিক জেনে থাকি, 2019 গিয়ে বামপন্থীদের দুটো জেতা আসনে কংগ্রেসিরা ক্যান্ডিডেট দেওয়ার জন্য বায়না করলো। সেই বায়না ধরায় আর জোট হলো না। 19-এর পরে আবার 21-এর নির্বাচনে কোথাও জোট হলো, কোথাও বন্ধুত্বপূর্ণ লড়াই হলো। বাংলার মানুষ চাইছে আমরা একটা এমন সরকারকে প্রতিষ্ঠা করব যে সরকারে কোনো রকম ওই পিছন দিকে ফিরে তাকানোর সময় পাবে না কেউ। উন্নয়ন করতে গেলে নিজেদের জোটের ভাগাভাগি কখন করবে, এখন তো বামপন্থীরা নিজেদের ফরওয়ার্ড ব্লককে নিয়েও ব্যস্ত হয়ে পড়েছে। যাই হোক, আবার পরে অসীম ব্যানার্জি মশাই বলবেন। এবার যেটা বলার, শিক্ষা জাতির মেরুদণ্ড। একজন বিখ্যাত মনীষীর ভাষায় বলতে গেলে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। সেই বিপ্লবটা পরিবর্তন। আজকের দিনে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতেই পারি না, এবং আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তারাও কোনো শিক্ষকের ছাত্র বা ছাত্রী ছিলেন। তাই সেই বিশিষ্ট শিক্ষক কুন্তল ভট্টাচার্যের কাছে আমরা আজকের সন্দেশখালী এবং রাজ্যের প্রেক্ষাপট সম্পর্কে, দেশের প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইছি। পরিচালক আছেন আজকের অনুষ্ঠানে। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। যার লেখা একদিন বাঙালি তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের রক্তের ভিতরে এমন স্পন্দন তৈরি করেছিল যে ব্রিটিশ সাম্রাজ্য পর্যন্ত এলে গিয়েছিল, তাকে জেলে ভর্তি হয়েছিল। তো আজকের যে বিষয়বস্তু মূল, সেটা হচ্ছে সন্দেশখালী এবং সেখানকার নারী নির্যাতন, এবং সেই নারী নির্যাতনকে নিয়ে রাজনৈতিক যে তরজা। নারী নির্যাতন একটা ঘোরিত অপরাধ। ভারতবর্ষের সংস্কৃতিতে নারীদেরকে একটা উচ্চ সম্মান দেওয়া হয়, এবং সেটাকে আমরা বাঙালি হিসাবে অত্যন্ত আমরা গর্ব অনুভব করি যে আমরা বাঙালি, আমরা তাদেরকে সেই রকম মর্যাদা দিয়ে থাকি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিষয়টা চলছে এটা কতখানি সঠিক? আমার তো মনে হয় এটা অনেকটা ভেগ এই অর্থে, মানে অস্পষ্ট। হট করে একটা আন্দোলন তৈরি হলো। আন্দোলন তো একদিনে তৈরি হয় না, নিশ্চয়ই তার প্রেক্ষাপট ছিল। যাক, আজকে ভোটের সময় এসে সেটা উঠেছে, এবং সেটা নিয়ে বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে, বিভিন্ন রকমের মন্তব্য চলছে। যারাই প্রশাসনের কাছে বিভিন্নভাবে অভিযোগ জানাচ্ছে যে আমাদের সাথে এই ধরনের আচরণ হয়েছে, আবার তারাই দেখছি পরে ঘুরে গিয়ে বলছে হয়নি, আবার কালকে বলছে 2000 টাকা করে দিয়ে বলা হচ্ছে আমাদের দলে চলে এসো। তাহলে আমরা অত্যন্ত পাজেলড। কিন্তু আসল যে বিষয়বস্তু, আমার যেটা মনে হয়, এই রাজনৈতিক দলগুলো তাদের যে কর্তব্য এবং দায়িত্ব, সেই জায়গা থেকে মানুষের চোখে ফেটি বাঁধার জন্য এই সমস্ত বিষয় নিয়ে বেশি তর্জমা করছে। আসল যেটা বিষয়, শিক্ষা। পরিচালক একটু আগে বললেন যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। কিন্তু আবার আরেক জায়গাও আমি দেখি, যত পড়ে তত জানে, যত জানে কম মানে। তাহলে কি এই রাষ্ট্র ক্ষমতা মানুষকে জানতে দিতে আটকে দিতে চায়? তারা কি ওই যে পাউচ খাইয়ে মানুষকে আন্দোলিত করতে চায়? দুর্গাপুজোয় টাকা দিয়ে মানুষকে ভাসিয়ে দিতে চায় উৎসবে? ধর্ম যার যার, উৎসব সবার, ভালো জিনিস, কিন্তু মনে হয় নিজেদের ভিতরে কিছু ইউনিক থাকা উচিত। পড়াশুনো করে দেখলাম কমেন্ট গুলো আসছে অন্য দেশ থেকে। আমাদের দেশ এতটা দেউলিয়া হয়ে গেছে, প্রত্যেকটা কমেন্ট অন্য জায়গা থেকে আনতে হবে। যাই হোক, এ ব্যাপারে কন্ট্রোভার্সি আছে। শিক্ষা তো শেষ। 8200 স্কুল উঠে যেতে অবস্থান করে মানে তার সৃষ্টি হয়েছে। আমার কলিগদের মধ্যে অনেকেই শিক্ষক আছেন, তারা এই বিষয়ে খুব একটা আলোকপাত করলেন না। তার সঙ্গে আলোকপাত করলেন না শিক্ষা দুর্নীতি সম্পর্কে। একদম স্পষ্ট দেখতে পাচ্ছি তো ওএমআর শিটগুলো। এই শিক্ষকরা কি পড়াবে, যেখানে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো জায়গাতে আজকে এই দুর্নীতির পাহাড় প্রমাণ, তার বিভিন্ন আলোচনা। হয়তো এখনো বিচারাধীন ব্যবস্থা, বিচারাধীন বিষয়, সে বিষয়ে কমেন্ট করা আমাদের উচিত নয়, তবু আমরা সাধারণ জনগণ হিসেবে দেখতে পাচ্ছি
আরেকটা প্রধান বিষয় হচ্ছে মুদ্রাস্ফীতি। গতকালকের কাগজে আছে 9% খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। কোথায়? এই বিষয়ে তো কোনো নেতার কোনো বক্তব্য আমি শুনতে পাচ্ছি না। তারা হেলিকপ্টারে করে আসছেন আর যাচ্ছেন। তা সাধারণ মানুষ কি খাবে? সন্দেশখালী 56% মানুষ চলে যাচ্ছে বাইরে। তারা প্রান্তিক চাষি, তাদের নিজের নামে জমি নেই। আন্দোলনের কথা শুনেছি, পাট্টা বিলির কথা শুনেছি, তাহলে এরা কোথা থেকে জন্মগ্রহণ করলো? যে ভদ্রলোক একসময় টেকারের হেল্পার ছিলেন, তিনি আজকে এত কোটি টাকার মালিক। হ্যাঁ, আমি দেখেছি সুব্রত রায় সুপুরি বিক্রি করতে করতে এই বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন তার ব্যবসা। তো এইরকম মিরাকেল তিনি আসেন না কেন? টকশোতে এসে জানান না কেন? সাধারণ বাংলার মানুষ কেন চপ বিক্রি করবে? তারা এই প্রসিডিওরটাকে ফলো করুক, ফলো করে তারা নিজের পায়ে দাঁড়াক, প্রত্যেকেই স্বনির্ভর হোক, প্রত্যেকেই কোটি কোটি টাকার মালিক হোক। আমরা তো এটাই চাই। তাহলে মুদ্রাস্ফীতি, শিক্ষা দুর্নীতি, এমপ্লয়মেন্ট, একজন বলছে 2 কোটি চাকরি বছরে, একজন বলছে ডবল চাকরি। তাহলে তো প্রত্যেকে 3টে করে চাকরি হওয়ার কথা। কই দেখতে পাচ্ছি না তো আমার বাড়ির আশপাশে কাউকে। তো যাই হোক, পরে আমার সময় শেষ হয়ে গেছে। আমার পরে যখন সুযোগ হবে আমি বলার চেষ্টা করব। তার অভিজ্ঞতার কথা, কিন্তু তিনি অনেক কিছু এড়িয়েও গেলেন। তিনি এড়িয়ে গেলেন যে এই সময় শিক্ষার গৈরিকীকরণ হচ্ছে, এই সময় শিক্ষা এমন জায়গাতে পৌঁছে গেছে যে শিক্ষা শুধুমাত্র কিছু মানুষের জন্য সীমাবদ্ধ হবে। কিছুদিন আগে দেখছিলাম কেন্দ্র সরকার ঠিক করেছে যে প্রাইভেট স্কুলে পড়ার জন্য সরকার থেকে অনেক টাকা দেওয়া হবে, যে টাকা প্রাইভেট স্কুলে পড়ার পরও তার এক্সেস হবে। অথচ সরকারি স্কুলে পড়ার জন্য কোনো টাকা দেওয়া হবে না, মিড ডে মিল পাবে, স্কুলে যেতে পারবে। এই যে সরকারি স্কুলগুলো অ্যালুপ করে দেওয়ার জন্যে, শিক্ষা ব্যবস্থাকে দূরে ঠেলে দেওয়ার জন্য, বিশেষ কিছু মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা হোক, এই রকম চাইছে কেন্দ্রের সরকার। এই গৈরিকীকরণ মানে এই নয়, হ্যাঁ সে গেরুয়া বসন পড়ুক, সে মানে গৈরিক চিন্তা ভাবনায় লালিত হোক, অসুবিধা নেই। কিন্তু শিক্ষা নিয়ে ভাবতে গেলে শুধুমাত্র ধর্মগুরুদের কথা বললে হবে না, ভাবতে হবে আধুনিক শিক্ষার কথা। ইসরো রকেট পাঠাবো, আবার এদিকে আমি আয়ুর্বেদ চিকিৎসার প্রতি নজর দেবো, দুটো একসাথে হয় না। যাই হোক, উনি পরে বলার সময় আবার বলবেন। আমি এবার একটা অন্য স্বাদের কথা বলি, সেটা হচ্ছে বাদুড়িয়া মিডিয়া কর্নারের এই একত্রিত করার যা সবচেয়ে বেশি মানে প্রচেষ্টা ছিল, সেটা হচ্ছে আমার ভাই সঞ্জয় মণ্ডল। সে রাজনীতির বাইরে বেরিয়ে এমন একটা কিছু করার জন্য এই ছেলেগুলোকে উজ্জীবিত করেছিল। তাকে মিডিয়া কর্নার বা তার প্রচেষ্টা সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হওয়ার জন্যে। আমার তরফ থেকে শুধু একটা কথাই বলবো, সবাই পাশাপাশি বসে রাজনৈতিক মত তারা প্রদর্শন করতে পারছে, বলতে পারছে। লড়াইটা হচ্ছে সমাজসেবার। সমাজসেবা করার লড়াইয়ে নেমে যেন কোনো রক্তক্ষরণ না হয়। রাজনৈতিক নামে বিভিন্ন জায়গায় আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি রাজনীতি ক্ষমতার লড়াইয়ে রক্তক্ষরণ হয়। এটা আমরা বাদুড়িয়াতে কখনো আশা করিনি, আগামী দিনেও করব না। সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে সেই অনুরোধ রাখব যে লড়াইটা যেমন সমাজ সেবার জন্য, মানুষের পাশে থাকার জন্য, মানুষের জন্য কাজ করার জন্যে, আমরা সেটাকে লক্ষ্য রেখেই এগিয়ে চলব এবং রক্তক্ষরণ হবে না সেই দিকে নজর রেখে আগামী রাজনীতির লড়াই চলুক। রাজনৈতিক মতভেদ থাকুক, পার্থক্য থাকুক, কিন্তু রক্তক্ষরণের লড়াই নয়, সমাজসেবার লড়াই। নসরন্দপুর থেকে শিয়ালদা যাচ্ছিলাম। আমার ভাই শাহনওয়াজদের বাদুড়িয়ার রাজনীতির গুরুদেব বাবু চৌধুরী, আমি একসাথে যাচ্ছিলাম সেই ট্রেনটাতে। তিনি একটা কথা বলেছিলেন, রাজনীতি যদি সমাজসেবা করার প্রতিযোগিতা হতো তাহলে বোধহয় সমাজসেবীর সংখ্যা অনেকটা কমে যেত। আমার মনে হয় এত সমাজসেবীর দরকার ছিল না। যারা প্রকৃত অর্থে সমাজসেবা করতে চাইছে তারাই রাজনীতির সম্মুখ সমরে থাক না, অসুবিধা কী? আর যারা ভোটার
তারা ভোট দেওয়ার জন্য থাক। যাই হোক, এবার আমরা একটু অন্য একটা স্তর অতিক্রম করে পরের স্তরে যেতে আছি। এখানে মানে জবাবদিহি করার একটা বিষয়, প্রশ্ন অনেকেই অনেক কিছু করেছে। অলিভিয়া রাজ্য সরকারের কাছে প্রশ্ন করেছে, তা উত্তর দেওয়ার দায়িত্ব শাহনওয়াজের। ঠিক তেমনি শাহনওয়াজ আবার উত্তরের প্রত্যাশা করছে বিজেপি যিনি আছেন তার কাছ থেকে। আবার কুন্তল দুজনের কাছে উত্তর প্রত্যাশা করেছে, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্যে, শিক্ষার নৈরাজ্যের জন্যে। আমি আর একটা সংযোগ করছি যে অনেকেই হয়তো জানেন 400 টাকার গাছ 1000 টাকা 1100 টাকা হয়েছে, নিঃসন্দেহে সেটা খুবই খারাপ। কিন্তু এর থেকে আরও বেশি খারাপ হচ্ছে, বিগত কয়েকদিন আগে ভারতবর্ষের 800 মেডিসিনের দাম একসাথে বেড়ে গেছে, তার মধ্যে অনেকটাই জীবনদায়ী ওষুধ। ইলেকট্রন বন্ডের কারণে এটা হয়নি তো? এই বিষয়টার জন্য আমি আমার বিজেপির যিনি আমাদের প্যানেলে বসে আছেন তার কাছে অনুরোধ করছি। এই ওষুধের দাম বেড়েছে, এটা তো কেন্দ্র সরকারের সিদ্ধান্ত নয়। এখানে একাধিক বহুজাতিক কোম্পানি আছে, আলাদা দেশীয় কোম্পানি আছে, তারা সব এই মেডিসিনগুলো প্রোডাক্ট করে। তারা তাদের প্রোডাক্টের উপরে নির্ভর করেই সব রেটগুলো ফেলে। তা আমি তো এই রেট যে আপনারা দাবি করছেন, তা রেটটা বর্তমান বাজার অনুসারে সামঞ্জস্য রেখেই মনে হয় করা হয়েছে। আর কি একটা প্রশ্ন করলে তুমি? বছরে যদি 2 কোটি করে চাকরি হয়, 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা। তাহলে প্রত্যেকটি পরিবারে যদি 6 জনের একটু বেশি হিসাবে ধরি, 130 কোটি ছুঁয়ে যায়। তাহলে তো প্রত্যেকটি পরিবারে একটি করে কেন্দ্র সরকারের চাকরি আসার কথা। আপনি একজন বিজেপির নেতৃত্ব হিসেবে আপনি আপনার চারপাশে আপনি এর উত্তর দেবেন আমি আশা করি। দেখুন, কেন্দ্রীয় সরকারের চাকরি তো কেন্দ্রীয় স্তরে হয়, যেগুলো ধরুন পোস্ট অফিস আছে, রেল আছে, এরকম ব্যাংকে সব জায়গায় যেগুলো আছে কেন্দ্রীয় স্তরে হয়। সেখানে দেখুন, আমি আপনাকে থামিয়ে দিতে চাইছি না, কিন্তু আপনার এতটুকু জানা উচিত যে পশ্চিমবাংলা ভারতবর্ষের বাইরে নয়। 29টি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আমাদের তৈরি। মোদিজি তিনি আমাদের এই রাজ্যের মানুষেরও প্রধানমন্ত্রী, 10 কোটি মানুষের। সুতরাং কেন্দ্রীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, সংস্থাগুলি আছে, আপনি বলতেই পারেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সংখ্যার হিসেবে আপনার এলাকায় প্রত্যেকটি পরিবারে তো একটি করে চাকরি পাওয়ার কথা। আপনার দেখা দৃষ্টান্তে দেখান এই 10 বছরে কটা চাকরি পেয়েছে। শুনুন, আমার পূর্ববর্তী বক্তা যেটা বললেন উনি সঠিক বলেননি। কেন্দ্রীয় সরকারের যে চাকরিগুলো হয় কেন্দ্রীয় স্তরে হয়। আমরা যদি উল্টো বলি যে রাজ্য স্তরে যে চাকরিগুলো আছে, যে চাকরিগুলো আমাদের পাওয়ার কথা, যারা এই লড়াই করছে রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে, তাদের বিষয়টা পরিষ্কার না করে সরকার আমার বক্তব্য এই জায়গাটায়, আজকে যে কথা আমাদের শিক্ষক মহাশয় বললেন, আমার সিপিএম বোন যিনি অলিভিয়া মুখার্জি বললেন যে সন্দেশখালীতে বেকারত্বের সমস্যা, বহু মানুষ বাইরে যায়, আমি ধরে নিচ্ছি আমার রাজ্য সরকারের সেখানে অপারগতা কিছু হলেও আছে। তাহলে কেন্দ্রের যে প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, সেই অনুযায়ীও তো সেখানে পরিবার পিছু চাকরি হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এখন বক্তব্য হলো যে জায়গাটা আমি আমার বোন অলিভিয়া মুখার্জি, উনি সিপিএম এর হয়ে এসেছেন, আমি ওনাকে বলতে চাই এটা মাথায় রাখা উচিত যে 78 সালে সিপিএম ক্ষমতায় এসেছিল বাংলার। সেখান থেকে 98 সাল পর্যন্ত কোনো কমিশন ছিল না, এসএসসির কোনো কমিশন ছিল না। সেখানে স্কুলগুলোতে যারা চাকরি পেয়েছে ম্যানেজিং কমিটির মাধ্যমে, সম্পূর্ণটাই বামেদের নিজেদের ঘরের ছেলে। একজন শিক্ষকও, একটা সময় ছিল একজন শিক্ষকও তারা সিপিএম এর বাইরে কোনো দল করতেন না, তার কোনো নজির উনি দিতে পারবেন না। আজকে তো কমিশন আছে, কিছু দুর্নীতির কথা বলছেন, বিচার চলছে, বিচার বিভাগীয় বিষয়, সেই নিয়ে আমি তদন্ত করব।